প্রতিটি আইন নীতিমালা থেকে শুরু করে সমস্ত একটা স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন রাষ্ট্রটা কিভাবে হবে তার প্রতিটি কাঠামোতে এবং ভিত্তিতে তৈরি করে দিয়ে গেছেন। কোথায় আমাদের সমুদ্র সীমা অথবা আমাদের স্থল সীমানা থেকে শুরু করে আমাদের মানে ভূ-উপগ্রহ, প্রতিটি ক্ষেত্রে মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা অর্থাৎ মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করার জন্য যে সমস্ত আইন যা যা করা দরকার, স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য খাদ্য উৎপাদন বাড়ানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গরিবদের সহায়তা করা। তখন তো এক ফোঁটা খাবার নেই, রিজার্ভ নাই, কিছু নাই, তার মধ্যেও তিনি প্রতিটি কাজ কিভাবে যে করেছেন সেটাই ভাবতে অবাক লাগে। সেই সাথে একটা রাষ্ট্রের আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি প্রত্যেকটা প্রতিষ্ঠান তখন অত সুচারুভাবে না করলেও কিন্তু সবগুলি কিন্তু ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন, আমাদের সৃষ্টি করে দিয়ে গেছেন। মাত্র ৩.৫ বছর হাতে পেয়েছিলেন। এই ৩.৫ বছরের মধ্যেই আমাদের দেশটাকে তিনি যেভাবে গড়ে দিয়ে যান, বাংলাদেশ শত প্রতিকূল অবস্থার মধ্যেও সামনের দিকে এগিয়ে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলো তিনি অনুমোদন লাভ করেন। ১২৬টা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সদস্যপদ পাই এবং তাছাড়া আন্তর্জাতিক সমস্ত সংস্থায় বাংলাদেশ তার সদস্যপদ অর্জন করে। এত অল্প সময়ের মধ্যে কোনো দেশ এভাবে অর্জন করতে পারেনি। জাতির পিতার মতো নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও কিছু লোক তো কোনো কিছুই নাকি হয়নি, কোনো উন্নয়নই নাকি হয়নি, কোনো কিছুই করেনি, সেই কথা বলা, লেখা এবং বিভ্রান্ত শুরু করে। কেন? কোন উদ্দেশ্যে? কি কারণে? কিন্তু তার ফলাফল কি হয়েছিল? অনেকে গণতন্ত্রের কথা তুলে মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কেউ দখল করে, তারা গণতন্ত্র দেয় কিভাবে? মার্শাল ল বা মিলিটারি ডিক্টেটর দ্বারা তো কখনো গণতন্ত্র হয় না। আইয়ুব খান যা করেছে, ইয়াহিয়া খান যা করেছে, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে। গণতন্ত্র মুখে ছিল, কিন্তু বাস্তবে কি ছিল? জিয়াউর রহমান ৭৫ পর ক্ষমতা আসার পর আমাদের পার্টির কত মানুষ তাদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রলীগের মহানগরের নেতা ছিল মফিজ বাবু, তার লাশ তো তার আত্মীয় কেউ পায়নি। মৌলভী সৈয়দকে চট্টগ্রামে যুবলীগের নেতা ছিল, সে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের বগুড়া পটলকে নির্মমভাবে হত্যা করেছে। এরকম অগণিত নেতা কর্মীকে নির্মমভাবে সে হত্যা করেছে, তার পরিবার লাশটাও পায়নি। এক একজনকে তুলে নিয়ে গেছে, তার খবরও পায়নি। সেই সাথে একটার পর একটা কু হয়েছে। সেনাবাহিনীর হাজার হাজার সদস্য, অফিসার এবং যারা মুক্তিযোদ্ধা, বিশেষ করে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা অফিসার যারা রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, তাদেরকে হত্যা করেছে জিয়াউর রহমান। জেলখানায় 4 জাতীয় নেতার হত্যা। মুক্তিযুদ্ধের সম্পর্কে জিয়াউর রহমানের জন্য একটা আলাদা রাগই ছিল। সেনা অফিসার যে কজন সবাইকে হত্যা করেছে এবং সৈনিকরা অনেকে জানতো না যে তার কি অপরাধ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিনে প্রতি রাত্রে 8টা-10টা করে ফাঁসি হতো। তাদের চিৎকারে ওই কারাগারের আকাশ বাতাস ভারী হতো। এমন দিন নাই জিয়াউর রহমানের হাতে মানুষের মৃত্যুদণ্ড হয়নি বা তাদের মারেনি। এইভাবে সারা দেশে একটা খুনের রাজত্ব কায়েম করেছিল। তার উপর জাতির পিতার হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করেছিল। তো এখানে গণতন্ত্রটা কোথায়?
আর মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না। তা আমাদের যারা অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান, যেমন তারা গণতন্ত্র খোঁজেন সেই হয় ইমার্জেন্সি যখন জারি হয় তখন, অথবা এরকম মিলিটারি ডিক্টেটর আসলে তখন তারা গণতন্ত্র পান, স্বাদ পান, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না। অর্থাৎ তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা, তোষামোদি করা। কারণ যারা এভাবে হঠাৎ করে ক্ষমতা দখল করে তারা এই তোষামোদকারীদেরকে হায়ার করে। তারা সবসময় এ ধরনের ব্যবহার হওয়ার জন্য তৈরি থাকে। কিন্তু সত্যিকার ডেমোক্রেটিক সিস্টেম অর্থাৎ গণতান্ত্রিক ধারা যখন থাকে তখন এদের মূল্য থাকে না। তখন যতই বুকে লিখে রাখুক যে ইউজ মি, অর্থাৎ আমাকে ব্যবহার করতে, গণতান্ত্রিক সরকার তো তাদের ব্যবহার করবে না। যখনই তাদের চিৎকার গণতন্ত্র নাই, এটা নাই, সেটা নাই। জনগণের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা, জনগণের পেটে খাবার জোগাড় করা, তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের মৌলিক চাহিদা পূরণ করা, এটাই তো মূল লক্ষ্য। আর একমাত্র গণতান্ত্রিক সরকার হলেই সেটা সম্ভব। বাংলাদেশের মানুষ ৭৫-এর পর প্রথম উপলব্ধি করেছে, যখন আওয়ামী লীগ ২১ বছর পর সরকার গঠন করেছে, তখনই তারা অন্তত সরকার যে তাদের সেবক, তাদের সেবা করে, তাদের কল্যাণে কাজ করে, সেটা একমাত্র তখনই তারা উপলব্ধি করতে পেরেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। আমরা সেই আদর্শ বুকে নিয়েই কাজ করি। হ্যাঁ, দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। কারণ আসতে দলেরই ক্ষতি করে। কারণ অঘটন তারাই ঘটে, আমাদের ভালো ভালো নেতাকর্মীদের তারাই হত্যা করে। বাইরে আসে কি দলের কোন্দল, কিন্তু খুঁজলে দেখা যায় যেরা হয় এখান থেকেও সেখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বা তখন খুব ভালো ব্যবহার করে এমনভাবে চলে আসে যে আমাদের কেউ দল ভারী করার জন্য তাদেরকে টেনে নেয়, কাছে টেনে নেয়। কিন্তু এটা নেওয়া আমাদের জন্য সত্যি খুব ক্ষতিকারক। আমাদের সমর্থন আছে, জনগণ আছে, আমাদের সংগঠন আছে। বাংলাদেশে একমাত্র সংগঠন আওয়ামী লীগ, তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সংগঠন সুসংগঠিত। কাজে আমাদের সেভাবেই আদর্শ ভিত্তিক সংগঠনই আমাদের গড়ে তুলতে হবে। আর আওয়ামী লীগ আছে বলে আজকে দেশ উন্নত হচ্ছে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সমস্ত আয়োজন নিয়েছিলাম। 2020 থেকে 21 সাল আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দারিদ্রের হার আমরা কমিয়ে 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করেছিলাম 8.1 ভাগ, আমাদের লক্ষ্য হচ্ছে 2 ভাগ অর্জন করব। আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করা, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মানুষকে যাতে সুস্বাস্থ্যের অধিকার হয় সেই ব্যবস্থা করা, মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা। আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। খাদ্যে বাংলাদেশ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ না, উদ্বৃত্ত দেশে উন্নীত হয়েছিল। দরিদ্র মানুষকে আমরা বিনা পয়সায় খাদ্য দিয়ে সহযোগিতা করছিলাম। আমাদের যে সামাজিক সুরক্ষার ব্যাপক কর্মসূচি আমাদের হাতে, আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আমাদের অসহায় মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা, তাদেরকেও তাদের ভাতার ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের সব রকমের সহযোগিতা করেছি। গৃহহীন মানুষ যাতে ঘর পায়, ভূমিহীন গৃহহীনদের জন্য আমরা ঘর বাড়ি করে দিয়ে যাচ্ছিলাম। আমাদের লক্ষ্য এই মুজিব বর্ষ অর্থাৎ 2020 থেকে 2021 জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আমরা এদেশে একটি মাসও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা সমস্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি তখন আসলো করোনা ভাইরাস। এটা খালি বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আজকে সব, বাংলাদেশ তো বলে সব দেশই আজকে কিন্তু অর্থনৈতিক স্থবির। তার মধ্যেও আমরা আমাদের সীমিত সময় নিয়েও আমরা কিন্তু কাজ অব্যাহত রাখতে পারছি, যেখানে আজকে আমাদের রিজার্ভ 39 বিলিয়নে উন্নীত হয়েছে।
আমাদের রেমিটেন্স বেড়েছে। আমরা দারিদ্র হাত থেকে মানুষ যাতে মুক্তি পায় তার জন্য যথাযথ আমরা নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছি। আমাদের শিল্প, ব্যবসা বাণিজ্য সেগুলি যাতে যথাযথ চলতে পারে তার জন্য বিভিন্ন প্যাকেজ আমরা ঘোষণা দিয়েছি। আমাদের বলতে গেলে জিডিপির 4% আমরা দিয়ে যাচ্ছি শুধু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেই জন্য বিভিন্ন প্যাকেজ আমরা সহযোগিতা করে যাচ্ছি। কৃষকদের ভর্তুকি দেওয়া, সারের দাম আরও কমিয়ে দেওয়া, তাদের কৃষিকাজে সব রকম সহযোগিতা করা। এমনকি আমি কৃতজ্ঞতা জানি আমার আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠন কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের গোলায় ধান তুলে দেওয়া। এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর ফলে এই করোনা ভাইরাসের কারণে অনেক দেশে যেখানে হাহাকার, আমাদের দেশে কিন্তু সেই অবস্থা নেই। তারপর চিকিৎসার ব্যবস্থা যত রকমের করা দরকার আমরা করে যাচ্ছি এবং করে যাব। প্রত্যেক জেলা হাসপাতাল থেকে শুরু করে একবার উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছি এবং স্বাস্থ্য সচেতনতা যাতে সৃষ্টি হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং এই মিটিংয়ের মাধ্যমে আমিও বলবো যে আমাদের সকলকেই যেমন মাস্ক পরে থাকা, স্বাস্থ্য সচেতনভাবে চলা, নিজেকে সুরক্ষিত রাখা, অন্যকে সুরক্ষিত রাখা, এটা কিন্তু আমাদের সবাইকে মেনে চলতে হবে। তা নাহলে কিন্তু এটা এমন একটা ভাইরাস যেটা আপনাকে কেউ অদৃশ্য চোখে দেখতে পায় না, কিন্তু এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের চেষ্টা হচ্ছে যে এর মৃত্যু হার কমিয়ে আনা, সংক্রামকটা যাতে কমে তার ব্যবস্থা করা এবং মানুষের পাশে দাঁড়ানো, সব ধরনের চিকিৎসা এবং সব ধরনের সহযোগিতা করা। সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। সেই সাথে আমি বলবো যে সরকারি বেসরকারি প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান আন্তরিকতার সাথে কাজ করেছে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার বিডিপি থেকে শুরু করে আর আমাদের নেতাকর্মীরা তো আছেই, তারা তো একেবারে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে, ছাত্রীদের নেতাকর্মীরা। এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা, এটাই তো জাতির পিতার শিক্ষা, এটাই তো তার আদর্শ। আর সেই আদর্শকে নিয়েই তো আমরা রাজনীতি করি, যে আমাদের সেটা নিয়েই চলতে হবে, দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। হ্যাঁ, করোনা ভাইরাস এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, কিন্তু আমরা বাংলাদেশে আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে আমরা সব রকমের সহযোগিতা করে যাবো যেন এটা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। মানুষকে আরও সচেতন থাকতে হবে, আরও অনেক দিন থাকতে হবে যেন এই অবস্থার থেকে যেন আমরা মুক্তি পাই। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে। সেটা সবাইকে আমি অনুরোধ করি। আজকে জাতিপিতা আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। তিনি যে পথ আমাদের দেখিয়ে গেছেন, তিনি যে কথাগুলি বলে গেছেন, তার বিভিন্ন বক্তৃতায় তিনি যে নির্দেশনাগুলি দিয়ে যাচ্ছেন, আমরা যদি শুধু সেটুকু মেনে চলি, এ দেশকে নিশ্চয়ই তার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা করতে পারবো। আমি জানি আমি বাবা মা সব হারিয়ে আমাদের বিদেশে থাকতে হয়েছিল রিফিউজি হিসেবে। আমি, আমার ছোট বোন রেহানা সহ 15 আগস্টে যে কটা বাড়িতে এরকম আক্রমণ করেছে, তারা কিন্তু ঢাকা শহরে টিকতে পারেনি, সেখানেও খুঁজে বেরিয়েছে তাদেরকে, যারাই বেঁচেছিল। এই পরশ তাপস থেকে শুরু করে প্রত্যেকেই, সবাইকে আশ্রয় নিতে হয়েছিল ভারতেই। তারপর আজকে যখন ফিরে আসি, আমি 6 বছর পর দেশে ফিরে আসি, সেটাও আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছে। জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম, আমার দলের নেতাকর্মীদের সমর্থন পেয়েছিলাম, অনেক বাধা দেওয়া হয়েছিল, তারপরে আমি ফিরে আসতে পেরেছিলাম একটা লক্ষ্য সামনে নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা তার সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের জীবনটা দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। তার সেই আদর্শটা বাস্তবায়ন করা। তিনি যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, বাঙালি জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, বাঙালি জাতিকে বেশ একটা মর্যাদা আসন দিতে চেয়েছিলেন, বাঙালি জাতির জীবনটা উন্নত সমৃদ্ধশালী করতে চেয়েছিলেন, ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। সেটাই আমরা করতে চাই, সেটাই একটা লক্ষ্য।
আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা বারবার আমাকে ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। একটানা তৃতীয়বারের মতো সরকার গঠন, যেখানে 15ই আগস্ট আমার ছোট্ট রাসেলকেও ছাড়ে নাই, যে তাদের উদ্দেশ্য ছিল যে এই রক্তে কেউ যেন এসে দাঁড়াতে না পারে। আর সেই জায়গায় বাঙালি জাতি আমাকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সরকার গঠন করতে পেরেছি, মানুষের জন্য কাজ করতে পারছি, এটাই তো সবথেকে বড় কাজে। আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করেছি দেশের মানুষের কল্যাণে। তো একটাই লক্ষ্য যে বাংলাদেশকে জাতির স্বপ্নের সোনার বাংলাদেশের গড়ে তুলব। তিনি আমাদের মাঝে নেই, তার নামটা মুছে ফেলার চেষ্টা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল। যে স্বাধীনতার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন তা মুছে ফেলেছিল। 7ই মার্চের ভাষণ এই বাংলাদেশে নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি কোথাও দেখানো যাবে না। এমনকি পরবর্তীতে আমরা দেখলাম যে নৌকা মার্কায় জনগণ ভোট দেয়, ও নৌকার অস্তিত্ব থাকবে না, এরকমও প্রচেষ্টা করা হয়েছিল। এই ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র যারা করেছে জনগণ তাদের চেনে, খুনিদের যারা পুরস্কৃত করেছে তারা এদেশের স্বাধীনতা কখনো চায়নি। কাজে আমাদের লক্ষ্য হচ্ছে যে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করা, বাংলাদেশ যেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা যেন কোনো মতে ব্যর্থ না হয়, সেটাকে সফল করে দিয়ে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং উন্নত করা। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। করোনা ভাইরাসের কারণে হয়তো সাময়িকভাবে একটু বাধাগ্রস্ত হচ্ছে, তারপরে তো আজকে 97% মানুষ বিদ্যুৎ পাচ্ছে, মানুষের ঘরে খাবার আছে। আমরা বন্যা মোকাবেলা করেছি, ঝড় মোকাবেলা করছি, করোনা মোকাবেলা করে চলছি। হয়তো প্রতিবন্ধকতা আছে, এভাবেই চলতে হবে। আর আওয়ামী লীগ তো উজাড়ে নাও ঠেলেই চলতে হয়। আওয়ামী লীগকে আমরা সেই প্রতিকূল অবস্থা মোকাবেলা করে চলে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য আমরা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। যেভাবে জাতির পিতা তার রক্ত দিয়ে গেছেন, আমরাও রক্ত দিতে প্রস্তুত বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে। সেই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। সেই সাথে আমি বলবো যে আমাদের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের কেন্দ্রীয় নেতারাও আছেন। আপনারা যদি কেউ কিছু বলতে চান আমার মনে হয় আপনি বলতে পারেন, এখানে আমি বসে শুনতে চাই, শুনবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মাননীয় নেত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশে এবং আপনার সরাসরি অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ স্থায়ীভাবে জুম